নাই, বাট এখানে অ্যাট এ গ্লান্স ছোট করে লেখার জন্য একটা অংশ দেওয়া হয়েছে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, অর্থাৎ বাংলা যে সাল, এই সাল ইংরেজিতে যেমন জানুয়ারি দিয়ে শুরু হয়, বাংলা মাসটা শুরু হয় কি বৈশাখ দিয়ে। সো বাংলা নববর্ষ, বাংলা বছরের স্টার্টিং ডে হচ্ছে পহেলা বৈশাখ, যা প্রতি বছর 14 এপ্রিল বা 15 এপ্রিল অনুষ্ঠিত হয়। এখন এটা বেশিরভাগ ক্ষেত্রে 14 এপ্রিলেই পড়ে। এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে উদযাপিত হয়। পয়লা বৈশাখ একটি উৎসব মুখর দিন, যখন নতুন মানুষ নতুন বছরের আগমনকে স্বাগত জানায়। এই দিনটিতে অনেকেই নতুন পোশাক পরেন, খাওয়া দাওয়া এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন মঙ্গল শোভাযাত্রা, মিষ্টি খাবার, গানের আসর ইত্যাদির মাধ্যমে দিনটি উদযাপন করেন। এটি শুধুমাত্র একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, বরং একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে ব্যাপকভাবে চিহ্নিত। এখন এই পয়লা বৈশাখটাকে কেন্দ্র করে বছর, একটা নতুন বছরের শুরু। সো আমাদের দেশে, ইভেন ইন্ডিয়াতেও এটা প্রচলন আছে যে এই দিনে হালখাতার মাধ্যমে, মানে একটা ইয়ারকে এক ইয়ারে আমরা যে শুভ হালখাতা বলি, অর্থাৎ যারা কোনো জায়গা থেকে মানে বাকি খায়, যে পরবর্তীতে টাকা দিবে, একটা নির্দিষ্ট সময় পরে যে এই টাকাটা আদায়ের একটা মাধ্যম হচ্ছে হালখাতা। এই হালখাতাটা বৈশাখের শুরুতে কিন্তু করা হয়, যে প্রিভিয়াস ইয়ারের যত বাকি টাকা আছে সেটা আদায়ের একটা মাধ্যম। এর এটা এখন আর এই দিনটাকে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে সাজানো হয়। যেমনটা নাইম সর্দার বললেন যে এখন পান্তা ইলিশ, ঠিক আছে, এটাও একটা মাধ্যম যে এই দিনে সবাই পান্তা ইলিশ খায়, যে আমরা যে বাঙালি, মাছে ভাতে বাঙালি। সো পান্তা ভাত আর ইলিশ মাছ খেয়েও এই দিনটাও কিন্তু অবজার্ভ করে। তো পহেলা বৈশাখ, ঠিক আছে। এখন আসেন পহেলা ফাল্গুন। যদিও এই দিন গুলো যে খুব বেশি অবজার্ভ হয়, সব প্রত্যেকটা জায়গায় যে হয় ব্যাপারটা এমন না, বাট অনেক জায়গাতে হয়ে থাকে, ঠিক আছে। পহেলা ফাল্গুন আপনি খেয়াল করবেন, গ্রাম অঞ্চলে কিন্তু পহেলা ফাল্গুন অ্যাকচুয়ালি অবজার্ভ করা হয় না বা পালন করা হয় না, খুব কমই, খুব কম জায়গাতে। বাট শহর কেন্দ্রিক পয়লা ফাল্গুন পালন করা হয়। পয়লা ফাল্গুন হলো ফাল্গুন মাসের প্রথম দিন, অর্থাৎ আমাদের যে বাংলা মাসগুলো রয়েছে, ফাল্গুনও তার মধ্যে একটি অন্যতম মাস। আমরা স্বাভাবিকভাবে গ্রামের মানুষ ধরে নেই ফাল্গুনের বাতাস আসছে মানে শীত চলে যাচ্ছে এবং গরম শুরু হচ্ছে আস্তে আস্তে। সো গরমের একটা ফাল্গুনী হাওয়া, মানে মানুষের গরম লাগার একটা সময় চলে এসেছে। সেরকমটা গ্রামের দিকে এভাবে প্রচলন রয়েছে। পয়লা ফাল্গুন, ফাল্গুন মাসের প্রথম দিন। এটি সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে পড়ে। আমাদের এখন আমরা উইন্টার সিজন স্টার্ট হয়েছে, তো যখনই ফেব্রুয়ারি বা মার্চ, ফেব্রুয়ারি শেষ বা মার্চের শুরুতেই দেখা যাবে যে আস্তে আস্তে শীতটা কিন্তু অনেকাংশেই কমে যাচ্ছে বা গরমের দিকে আস্তে আস্তে পদার্পণ করছে। সো এই ফেব্রুয়ারি বা মার্চে পড়ে এবং বাঙালিদের জন্য একটি বিশেষ উৎসব। এই দিনটি বসন্তের আগমনকে, বসন্ত মানেই আমরা গরমের শুরুটাকেই বোঝাচ্ছি। বসন্তর আগমনকে উদযাপন করার জন্য পরিচিত, যেখানে মানুষেরা রঙিন পোশাক পরিধান করে, ফুলের গহনা, আমাদের যে মা বোনেরা অনেকেই কিন্তু ফুলের গহনা, ফুল দিয়ে মাথায় ফুলের যে বিনি করে, হাতে ফুলের গহনার মতো, বা হাতে কানে মাথায় অনেক কিছু, যে ফুল নিজেদেরকে সাজায় আর কি ফুল দিয়ে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ফাল্গুনী মেলা হয় অনেক জায়গাতে, ঠিক আছে। বসন্তের বসন্ত বরণ উৎসব হয় অনেক জায়গাতে। পয়লা ফাল্গুনের দিনে বসন্তের সৌন্দর্য প্রাণবন্ততাকে উদযাপন করা হয়। এটি একটি আনন্দময় দিন, যা বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে খুব জনপ্রিয়। আসলে এই যে আমাদের দেশে বৈশাখী মেলাও হয়, আবার ফাল্গুনী মেলাও হয়, তবে বৈশাখীটা মানে মোর দ্যান ফাল্গুনের চেয়ে আরো একটি বেশি ভাবে উদযাপন করা হয়। এছাড়া ফাল্গুনের
এটা আর কোথায় কেমন ভাবে উদযাপন করা হয় কেউ কি বলতে পারবেন, বা আপনাদের নিজেদের এলাকাগুলাতে কেমন ভাবে উদযাপিত হয় পহেলা ফাল্গুন? স্যার আমাদের দিকে পহেলা ফাল্গুনের তেমন কোনো প্রচলন নেই, তবে স্যার পয়লা ফাল্গুনের রাস্তায় বের হলে ওই একটু দেখা যায় যে ফুল টুল দিয়ে মানুষ ঘোরাঘুরি করে, এতটুকুই। বা একটু নতুন জামা পরে, স্যার এর বেশি না। এক্সাক্ট। পয়লা ফাল্গুন আর এখন 14 ফেব্রুয়ারি একই হয়ে গেছে, একই তারিখ দিচ্ছে। হ্যাঁ, অনেক অংশে। তো যেহেতু 14 ফেব্রুয়ারি তো ওই অলমোস্ট কাছাকাছি হয়ে যায়। সে কারণে অনেক সময় দুটা প্রোগ্রাম না করে অনেকে 14 ফেব্রুয়ারি তো গ্রাম অঞ্চলে নরমালি হয় না। সো এই ফাল্গুনটাও গ্রামের মানুষ এক ধরনের উদযাপন করে। উদযাপন বলতে যেটা বলছি যে গ্রামের মানুষ ফাল্গুনী হাওয়া পেলেই বুঝে একটু অন্যরকম ভালো লাগা কাজ করে। যে গরম গরম আসছে। ওকে, বাংলাদেশের শহীদ দিবস, শহীদ দিবস সম্পর্কে বলেন, কে স্যার বলবেন? শহীদ দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বলা হয়, শহীদ দিবসও বলা হয়। যেটা স্যার 1952 সালে 21শে ফেব্রুয়ারি স্যার ভাষা আন্দোলনের জন্য সংগঠিত হয়েছিল। স্যার 144 ধারা ভঙ্গ করে যখন পুলিশ গুলি চালায়, তখন যে স্যার শহীদ হয়, এই যে সালাম, রফিক, বরকত, জব্বার, ওরা ওদের স্মরণেই পরবর্তী সময়ে স্যার করা হয়। এই 22শে ফেব্রুয়ারি, স্যার 21শে ফেব্রুয়ারি রাত্রে একটা শহীদ মিনার বানানো হয়। স্যার ওইটা ভেঙে ফেলা হয়, পরের দিন 22শে ফেব্রুয়ারি রাত্রে করা হয়, এবং সেটা সম্ভবত শহীদ বরকতের বাবা উদ্বোধন করে। স্যার সেইখান থেকেই এই মানে 21শে ফেব্রুয়ারিটা প্রচলন। আর স্যার 21শে ফেব্রুয়ারি আরেকটা নাম শহীদ দিবস। এবং স্যার এই 21শে ফেব্রুয়ারি দুইজন লোক প্রবাসী, বাংলাদেশের প্রবাসী, ওরা স্যার ইউনেস্কোতে আবেদন জানায় যাতে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়। স্যার লোক দুইটার নাম মনে নাই। এবং স্যার 17ই নভেম্বর 1999 সালে এটা স্যার ইউনেস্কো ঘোষণা করে। এবং 2000 সালে 21শে ফেব্রুয়ারি থেকে বিশ্বের প্রায় সম্ভবত স্যার 188, আমার খেয়াল নাই সংখ্যাটা, মানে এতগুলা দেশ উদযাপন করে একসাথে 21শে ফেব্রুয়ারিকে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার জি রুহুল আমিন। স্যার আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের জন্য কিন্তু আমাদের ভাষা শহীদ হয়েছে 5 জন। ওখানে একটা মিস্টেক ছিল। আর এটা হচ্ছে স্যার 8ই ফাল্গুন। এটা কিন্তু আমরা স্যার ভুলে যাই। জি, ধন্যবাদ আপনাদেরকে। নাইম সর্দার অনেক ভালো বলেছেন। সো আমরা একটু দেখি এখানে কি আছে। এখানে খুবই সংক্ষেপে দেওয়া আছে, যেহেতু অনেকগুলা প্রোগ্রাম, তো আমি অল্প অল্প করে দিয়েছি যে অ্যাটলিস্ট আপনাদের পরীক্ষাগুলো তো যে খুব বেশি লিখতে হয় ব্যাপারটা এমন না। আপনারা যদি হাইলাইট পয়েন্ট গুলাই তুলে ধরতে পারেন, মেইন পয়েন্ট গুলা জিস্ট যদি তুলে ধরতে পারেন, তাহলে কিন্তু ভালো মার্ক আসে, যেটা বুঝছি আর কি। এর জন্যই মূলত এগুলা একটু অল্প করে দিয়েছি। শহীদ দিবস, যা 21শে ফেব্রুয়ারি নামে পরিচিত, বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় দিবস। এটি প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করা হয়, যেদিন 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী বাংলাভাষী ছাত্রদের উপর পুলিশ গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল। শহীদ দিবসে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন শহীদ মিনারে পুষ্প অর্পণ, আলোচনা সভা, কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও স্বীকৃত, যা পৃথিবী জুড়ে ভাষার অধিকার রক্ষার গুরুত্বকে তুলে ধরে। এবং যে ইউনেস্কো কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছিল এই 21 ফেব্রুয়ারিকে।
আপনার কোনো শব্দ আসতেছে না। ওকে, নেক্সট, বাংলাদেশের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস সম্পর্কে কেউ বলেন? নাইম সর্দার এবং রুহুল আমিন বাদে অন্য কেউ বলেন? এক্সেপ্ট নাইম সর্দার এন্ড রুহুল আমিন, আর কেউ স্যার, বলতে? 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। 1971 সালের পাক হানাদার বাহিনী কর্তৃক নির্মম যে গণহত্যা চালানো হয়, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ 1971 সালের 26শে মার্চ বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বার্তা প্রেরণ করেন। সেই দিন থেকেই বাংলাদেশ 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ভালো বলেছেন বদিউর রহমান। আর কেউ বলতে চান? নাইম সর্দার অ্যাড করতে চান বা রুহুল আমিন ওনার সাথে? ওকে, হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমরা একটু দেখি 1971 সালে 25শে মার্চ কালো রাতে যে পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণ করে, তারপর থেকে 26শে মার্চে আমরা স্বাধীনতা দিবস এই দিন থেকে পালন করে আসছি স্যার, এতটুকু জানি। ওকে, ফাইন। ফাইদুল ইসলাম, ফাইন, ধন্যবাদ। ওকে, আমরা একটু দেখি এখানে আমাদের যে জাতীয় দিবসগুলো, এই দিবস সম্পর্কে সবার কম বেশি জানা আছে। এরপরেও দেখা যায় যে আমরা ভুল করে থাকি। আমরা যদি এগুলা মানে চর্চা না করি, আমরা যদি এগুলা না পড়ি, তাহলে কেউ দেখা যাবে আপনারা অনেক, আমি মাঝে মাঝে কয়েকটা ভিডিও পাই, দেখি এরকমটা যে কোন দিন শহীদ দিবস, কোন দিন স্বাধীনতা দিবস, কোন দিন বিজয় দিবস, এটাও মানুষ ঠিক মতো জানে না। এরকম আপনারা হয়তো দেখেছেন, ফেসবুকে অনেক ভিডিও এরকম ঘোরা। এই জন্য এই সম্পর্কে স্টাডি না করি, লং টাইম স্টাডির বাইরে থাকি, তাহলে দেখা যাবে আমাদের নিজেদের মধ্যে কনফিউশন তৈরি হবে। আসলে কোন দিন যে স্বাধীনতা দিবস, এটা তো আমার মনে নাই। সো এরকমটা, এই কারণে একটু আমাদের সিলেবাসে যেহেতু রয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের এই দিবসগুলো। এই জন্য আমরা মূলত এটা জানবো, আর এটা আমাদের দেশের ঐতিহ্য এবং দেশের ইতিহাসের সাথে জড়িত। সুতরাং এগুলো তো অবশ্যই সবারই, প্রত্যেক বাঙালির জানা উচিত। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ 1971, এই তারিখে মূলত স্বাধীনতা দিবসটা স্টার্ট হয় বা এই তারিখে অনুষ্ঠিত হয়। প্রথম 1926 সালে, 1971 সালে 26শে মার্চ, যখন পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এই 1971 সালের 26শে মার্চে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেহেতু এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা ছিল। 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা আক্রমণ শুরু করে, যেটা ফারিদুল ইসলাম বলছিলেন, যা অপারেশন সার্চলাইট নামে পরিচিত। এর পরের দিন 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এদিন বাংলাদেশের জনগণ পাকিস্তানি শাসনের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 9 মাস ব্যাপী মুক্তিযুদ্ধের পর 16 ডিসেম্বর 1971 সালে দেশটি স্বাধীনতা অর্জন করে। 26শে মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক চিরন্তন স্মারক হিসাবে উদযাপিত হয়। সো বুঝতেই পারছেন আমাদের যে, আমরা যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, সো আমরা যে অ্যাকচুয়াল পাকিস্তানের যে শাসনে ছিলাম, সো তাদের শাসন থেকে মুক্ত হওয়ার জন্য নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট, নিজেদেরকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল অ্যাকচুয়ালি এই 26শে মার্চে। সো এই দিনে নিজেদেরকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল যে আমরা আর পরাধীন নই, আমরা বাংলাদেশ, আমরা স্বাধীন, আমরা এখন আর অন্যের অধীনে থাকতে চাই না। সো এই স্বাধীনতা ঘোষণার পরে যেহেতু পাকিস্তান
এর সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ। তারা আমাদের দেশের অনেক হঠাৎ করে 25শে মার্চ রাতে 25শে মার্চ রাতে অপারেশন সার্চলাইটের মাধ্যমে দেশের অনেক মানুষকে হত্যা করেছিল। যার পরেই কিন্তু এই স্বাধীনতাটা আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। সেটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত। এই দিনটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ বাঙালি জাতির জন্য। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বিজয় দিবস, যেটা একটু আগেই বলছিলাম যে আমাদের 16ই ডিসেম্বরে দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তি সংগ্রাম বা যুদ্ধের মাধ্যমেই কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করি। কারণ কি, পাকিস্তানি সৈন্যরা ওই সময়ে আত্মসমর্পণ করে। খেয়াল করেন, বাংলাদেশের বিজয় দিবস 16ই ডিসেম্বর, যা 1971 সালের এই দিন পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশকে স্বাধীনতা অর্জনের এক বিরাট সাফল্য এনে দেয়। এই দিনটি বাংলাদেশের জাতীয় ছুটির দিন হিসাবে পালিত হয়। আমাদের 16ই ডিসেম্বর কিন্তু ছুটি থাকে, বাট অ্যাকচুয়ালি 16ই ডিসেম্বরে আমাদের দেশে এখন বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা থাকে। এবারও গভর্নমেন্ট ইনস্ট্রাকশন রয়েছে ক্রীড়া প্রতিযোগিতা, আরো কিছু অ্যাক্টিভিটিস, বিভিন্ন অনুষ্ঠান অ্যারেঞ্জ করা। সো এই দিনটি বাংলাদেশের জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয় এবং দেশের সব অঞ্চলে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়, যেমন পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাথে র্যালিও করা হয়। বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের এক গৌরবময় দিন হিসেবে চিহ্নিত। এই বিজয়, আমাদের পৃথিবীতে অনেকগুলা দেশ আছে যারা একজন আরেকজনের উপর নির্ভরশীল বা পরাধীন দেশ, বা এক দেশ অন্য দেশকে শাসন করছে, এরকম অনেকগুলা দেশ রয়েছে। অনেক সময় আমরা দেখি যে তাদের নিজেদের মধ্যে যুদ্ধ চলে এবং একটা সার্টেন টাইমে যে নিজেরা কোন দেশ নিজেদের অন্যের পরাধীনতার শৃঙ্খল থেকে বা আবদ্ধ থেকে মুক্ত পায়। তেমনি 1971 সালে আমাদের কিন্তু এই বিজয়টা এসেছিল পাকিস্তানের তখন থেকেই আমরা নিজেদেরকে স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসাবে নিজেদেরকে বিশ্বের বুকে চিহ্নিত করতে পেরেছি। বিজয় দিবস সম্পর্কে কেউ যদি কিছু বলতে চান। স্যার, আপনি যেখানে যতটুকু বলছেন তার সাথে আমি একটু অ্যাড করি স্যার। যখন যশোর সহ বিভিন্ন জেলা আস্তে আস্তে শত্রুমুক্ত হতে থাকে, তখন পাকিস্তানিরা বুঝতে পারে যে স্যার ওদের পরাজয় নিশ্চিত। তখন ওরা বাংলাদেশের যে বুদ্ধিজীবী আছে ওই বুদ্ধিজীবীগুলো টার্গেট করে, যাতে বাংলাদেশ 50 বছরের পিছনে চলে যায়। এই কারণে 14ই ডিসেম্বরের যে স্যার বুদ্ধিজীবী দিবস, এই কারণে মানে যেটা পালন করি আমরা, সেটার মূল কাহিনী হচ্ছে স্যার বাংলাদেশের বিভিন্ন ধরনের অধ্যাপক, ডাক্তার, প্রকৌশলী সব স্যার ওরা নির্বিচারে হত্যা করে। পরে যখন বুঝতে পারে যে ওদের স্যার নিশ্চিত পরাজয় নিশ্চিত, তখন 16ই ডিসেম্বর স্যার রেসকোর্স ময়দানে 93,000 সৈন্য নিয়ে যৌথ বাহিনীর প্রধান ছিল জগজিৎ সিং অরোরা, ওনার সামনে স্যার নিয়াজি সাহেব, সম্ভবত পাকিস্তানের যে প্রধান ছিল সামরিক বাহিনীর, উনি 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন। আর সেই থেকেই আমাদের এই বিজয় দিবসটা পালিত হয় প্রত্যেক বছর, যার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর পালিত হয়। এটার মেন কারণ হচ্ছে ওরা আমাদের বুদ্ধিজীবীদের মেরে ফেলে আমাদের দেশের হাই প্রোফাইল বা এডুকেটেড পিপলদের টার্গেট করে তাদেরকে গণহত্যা চালানোর মাধ্যমে আমাদেরকে পঙ্গু করতে চেয়েছিল, যে বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে মেধাশূন্য করতে চেয়েছিল। মূলত তাদের উদ্দেশ্য যে বাংলাদেশকে মেধাশূন্য করা। তো সেটাই তাদের আসলে এটা বাস্তবায়ন করার জন্য তারা বুদ্ধিজীবীদের সহ অন্যান্য যারা আমাদের হাই প্রোফাইল পার্সন আছে তাদেরকে হত্যা করেছে। এক্স্যাক্টলি ঠিক বলেছেন। ওটাই বলছিলাম যে মানে একটা দেশকে আপনি পঙ্গু করতে চাইলে শিক্ষিত মানুষদেরকে টার্গেট করলেই এটা না। কারণ তারা যখনই একটা দেশে যদি আপনার শিক্ষিত মানুষ না থাকে, তাহলে ওই দেশ ডেভেলপ করতে পারবে না, অনেক পিছিয়ে পড়বে। সো তারাও ওইভাবে প্ল্যান করেছিল যে
আল্লাহর রহমতে সেটা হয়নি, তাদের প্ল্যানটা বিফলে গিয়েছিল, বিধায় আমরা জয়লাভ করেছি। সো এটা ছিল বাংলাদেশের বিজয় দিবস। এখন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, দেখেন আমি খুবই সংক্ষেপে দিয়েছি যাতে করে আপনারা অন্তত কিছু লিখতে পারেন। এখন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুটাই কিন্তু আমাদের মুসলিমদের উৎসব, প্রধান দুটি উৎসব বলতেই পারেন। সো ঈদ উল ফিতর খেয়াল করেন, ইসলামী ধর্মীয় উৎসব যা রমজান মাস শেষে মুসলিমরা পালন করে থাকে। এটি পবিত্র রমজান মাসের উপবাস, সিয়াম, যেটা আমরা রোজা রাখি রমজান মাসে, এটা শেষ হওয়ার পরের যে প্রথম দিন, এই দিনটা উদযাপন করা হয়। সেটা কিন্তু চাঁদ দেখার উপর নির্ভরশীল থাকে এবং সাধারণত দুটি প্রধান দিকের মাধ্যমে তা উদযাপিত হয়। প্রথমত ঈদের সালাত বা বিশেষ নামাজ যেটাকে আমরা বলি, এবং দ্বিতীয়ত আত্মীয় স্বজনের সাথে একত্রিত হয়ে খুশি ভাগাভাগি করা, একজন আর একজনের, গ্রামের মানুষ একজন আর একজনের বাসায় যাওয়া, সবার সাথে সুখ দুঃখ ভাগাভাগি করা, সেই সাথে আত্মীয় স্বজনেরও একজন আর একজনের সাথে খুশি ভাগাভাগি করা। এর পাশাপাশি গরিবদের জন্য দান সাদকা করা, জাকাত, আমরা যেটাকে ফিতরা আদায় করি বলেছি, সো এই ফিতরা দেওয়া, এটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজে দেয়। এটা ঈদ উল ফিতর। ঈদ উল আজহার ক্ষেত্রে, ঈদ উল আজহাতে একটু ত্যাগ স্বীকার করতে হয়, সেটা হচ্ছে ঈদ উল আজহা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা হজের সাথে সম্পর্কিত। এটি প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে, জিলহজ হচ্ছে আরবি মাস, আরবি একটি মাসের নাম, জিলহজ মাসের 10 তারিখে উদযাপিত হয় এবং মূলত আল্লাহর প্রতি আনুগত্য এবং কোরবানি দেওয়ার মাধ্যমে দিন ও ইমানের প্রতিফলন হিসাবে পালন করা হয়। কোরবানি মিন্স ত্যাগ স্বীকার, কোনো কিছু আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা বোঝায়। এখন কোনো কিছু বলতে এখানে আমাদের ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী পশু কুরবানি করতে হয়। পশু হচ্ছে গরু, ছাগল, দুম্বা বা উট, এই জাতীয় পশু। ঠিক আছে, এটি কোরবানি ঈদ হিসাবে পরিচিত, কারণ মুসলমানরা এই দিনে পশু কোরবানি দেন, সেই মাংস দান করেন দরিদ্রদের মাঝে। এটি ঈদের আরেকটি মেজবানি, আনন্দের, পারিবারিক এবং সামাজিক সংহতির দিন। সো ঈদ উল আজহাটা এবং ঈদ উল ফিতর, আমরা মুসলিমরা তো জানি, আমাদের যারা নন মুসলিমও আছেন এখানে আমাদের ক্লাসগুলোতেও অনেকে নন মুসলিম আছেন, তারাও কিন্তু জানে যে অ্যাকচুয়ালি ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা কিভাবে উদযাপন করা হয়। এখন আসি, ঈদ উল আজহাটা আসছে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে। ওনার ছেলে যে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে আর কি ওনাকে স্যার জবেহ করতে চাইছিল, আর এখান থেকে জবেহ হয় নাই। না হওয়ার পরে বারবার স্যার বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে করতে চাইতেছে। পরে স্যার ওনার ছেলে খুব ইসমাইল আলাইহিস সালাম বিচক্ষণ মানুষ ছিল, তখন বলছে স্যার, ওনার আব্বুকে বলছে যে হয়তো আমাকে মায়ার কারণে আপনি পারতেছেন না, আপনি চোখটা বাইদা তারপরে করেন, গলায় ছুরি চালান। তখন স্যার চোখ বাইদা গুরু এই ছুরি চালাইছে। তখন স্যার জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাম সরে গেছে এবং ওইখানে একটা দুম্বা আল্লাহর রহমতে কুরবানি হয়ে গেছে স্যার। সেইখান থেকে আমাদের ঈদুল আজহার স্যার কুরবানিটা শুরু হয়। হ্যাঁ ঠিক বলেছেন। এখানে ব্যাপার ছিল এরকম যে আল্লাহর প্রতি আনুগত্য লাভের জন্য নিজের সবচেয়ে প্রিয় যে জিনিস সেটাকে কুরবানি করা, সেটার ত্যাগ স্বীকার করা। তো সেই ক্ষেত্রে আল্লাহর নির্দেশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় ছিল তার সন্তান, তো সন্তানকে কুরবানি করার নির্দেশ ছিল। কিন্তু ওটা একটা এক্সাম ছিল, তার জন্য পরীক্ষা ছিল, এবং সেই পরীক্ষায় তিনি সফলভাবে উত্তীর্ণ হওয়ার কারণেই সেখানে তার সন্তানকে কুরবানি করা হয়নি বা লাগেনি, যার কারণে পশু কুরবানি হয়ে গিয়েছিল, এবং সেখান থেকে ইসলাম ধর্মে এখন পর্যন্ত এই পশু কুরবানি প্রচলন রয়েছে। এটাই মূলত ঈদ উল আজহার সময়ে এই কুরবানিটা করা হয়। এখন আমরা আসি দুর্গা পূজা। আমাদের যারা নন মুসলিম আছেন, ইভেন আমরা যারা ইসলাম ধর্মেরও আছি, আমরাও কিন্তু জানি যে এই সময়ে কিভাবে তারা প্রোগ্রাম গুলা করে, অনেকে আমরা জানি। একটু যদি জানার চেষ্টা করি, দুর্গাপূজা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা প্রধানত ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম এবং
অন্যান্য জায়গায় ব্যাপকভাবে পালিত হয়। আমাদের বাংলাদেশ যেহেতু ইন্ডিয়া তো একটা হিন্দু রাষ্ট্র, তো ওখানে ব্যাপকভাবে এটা উদযাপন হয়, এটা স্বাভাবিক। এর পাশাপাশি বাংলাদেশেও কিন্তু খুব ভালোভাবে উদযাপিত হয় এবং অন্যান্য জায়গায় ব্যাপকভাবে পালিত হয় এগুলা। এই এই পূজা মা দুর্গা হচ্ছে তাদের দেবতা। মা দুর্গার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য অনুষ্ঠিত হয়, যিনি দেবী শক্তি বা শক্তির প্রতীক। হিন্দু ধর্মে কিন্তু এরকমটা রয়েছে, এক একটা ইসের প্রতীক হিসাবে এক একজন দেবতাকে ধরা হয়। তো এই শক্তির প্রতীক হিসাবে দুর্গা কে ধরা হয়। দুর্গা পূজা সাধারণত শরতের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে শুরু হয়। এই অর্থাৎ দুর্গা পূজাটা স্টার্ট হয় ষষ্ঠী থেকে এবং শেষ হয় দশমী। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী। সেই দশমী তিথিতে অর্থাৎ দশমীর দিনে এটা সমাপ্ত হয়, যা বিজয়া দশমী নামে পরিচিত। এটি ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের একটি মেলবন্ধন। পূজার আয়োজনের মধ্যে থাকে মণ্ডপ সজ্জা, পূজা, ভোগ বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন গান, নৃত্য, নাটক ইত্যাদি। পূজা শেষে বিজয়া দশমীর দিন বিসর্জনের মাধ্যমে মা দুর্গার, তারা যে দেবতাকে হিন্দু ধর্মে মা দুর্গা বলে থাকেন, এই প্রতিমা যেটা মূর্তি নদীতে বিসর্জন দিয়ে থাকেন। এই দুর্গা যে মূর্তি, এটা ওই কোন দিনে? দশমীর দিন। আমাদের এখানে নন মুসলিম কেউ আছেন এখন হিন্দু ধর্মের? নন মুসলিম কেউ কি আছেন? বলতে পারবেন দুর্গা পূজা সম্পর্কে কেউ বলতে চান কিনা? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। হয়তো কেউ বলতে চাচ্ছেন না, কোনো ব্যাপার না, আমরা স্কিপ করি তাহলে, পরেরটাতে যাই। জন্মাষ্টমী। জন্মাষ্টমী হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা শ্রীকৃষ্ণের জন্ম দিবস হিসেবে উদযাপিত হয়। এটি, এই যে শ্রীকৃষ্ণ একজন দেবতা, ওনার জন্মদিন হিসেবে উদযাপিত হয়। তো এটি প্রতি বছর শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে, অর্থাৎ শ্রাবণ মাসের অষ্টমী তিথিতে এটি পালিত হয়, যা সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর মাসে পড়ে। এই দিনটি বিশেষ করে কৃষ্ণ ভক্তদের কাছে এক মহাত্মক দিন, যেহেতু এটি শ্রীকৃষ্ণের পৃথিবীতে আগমনের দিন। জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে পূজা অর্চনা, উপবাস, সঙ্গীত, নৃত্য এবং কীর্তন অনুষ্ঠিত হয়। ভক্তরা এই দিনে শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্রের পূজা করেন এবং রাতের বেলায় তার জন্মের সময় বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। এটা ছিল জন্মাষ্টমী। তাহলে আমরা জানি এটা হিন্দু ধর্মের একটা উৎসব। তো এই দুর্গা পূজা, হিন্দু ধর্মে আরো অনেকগুলা পূজা রয়েছে। তো এখানে মেইনলি প্রধান উৎসবগুলাকে দেওয়া হয়েছে। ওকে, আমরা পরের পয়েন্টে যাই। বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা, যা বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটি গৌতম বুদ্ধের জন্ম, অর্থাৎ বোধিলাভ বা জ্ঞান অর্জন এবং মহা পরিনির্বাণ অর্থাৎ মৃত্যু, এই দিনটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে পালিত হয়। অর্থাৎ গৌতম বুদ্ধের জন্ম, জ্ঞান অর্জন, তার মৃত্যু, এই সবগুলাকে কেন্দ্র করে মূলত এই দিনটা উদযাপিত হয়। বুদ্ধ পূর্ণিমা চন্দ্র মাসের বৈশাখ পূর্ণিমার দিনে উদযাপিত হয়, যা সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডারে
এপ্রিল বা মে মাসে পড়ে। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের এই যে বৌদ্ধদের একটা ক্যালেন্ডার রয়েছেন, গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো এই ক্যালেন্ডারের এপ্রিল বা মে মাসে এই দিনটা পড়ে। বুদ্ধ পূর্ণিমা যেভাবে উদযাপিত হয় তা নিম্নরূপ, একটু খেয়াল করেন। প্রার্থনা ও ধ্যান, ভক্তরা বিহারে গিয়ে প্রার্থনা করে। এই উড়িষ্যা বিহার, এই বিহারে গিয়ে কিন্তু যে গৌতম বুদ্ধের যে ওখানে যে মূর্তি রয়েছে, ওখানে যে ওই যে কি বলা যায় তীর্থস্থান, ওখানে যে প্রার্থনা করেন, ধ্যান করেন, বুদ্ধের উপদেশ নিয়ে আলোচনা করেন, দানের কর্ম কিভাবে করেন, এই দিনে গরিব ও অসহায়দের সাহায্য করা, দান করা এবং বিভিন্ন সামাজিক সেবায় অংশ নেওয়া বৌদ্ধদের একটি প্রধান দায়িত্ব। বুদ্ধ মূর্তি সাজানো, এই যে গৌতম বুদ্ধের যে মূর্তি রয়েছে, মূর্তিটাকে তারা ওই দিনে সাজায়, ফুল ফল ও মোমবাতি দিয়ে সাজানো হয়। পঞ্চশীল মেনে চলা, বৌদ্ধ ধর্মের নৈতিক আচরণ বিধি মেনে চলা। পঞ্চশীল মিন্স বিভিন্ন আচরণ বিধি যেগুলা রয়েছে সেগুলা মেনে চলাটাও তাদের দায়িত্ব ও কর্তব্য। তো এটা ছিল বৌদ্ধ পূর্ণিমা। খেয়াল করেন, বৌদ্ধ পূর্ণিমা মানুষকে অহিংসা, শান্তি ও মানবতার বার্তা স্মরণ করিয়ে দেয়। এটি শুধু বৌদ্ধদের জন্য নয়, বরং সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটা এটা বৌদ্ধ এক এক ধর্মের রীতিনীতি এক এক রকম আমরা জানি, তো এটা বৌদ্ধরা মেইনলি এই প্রোগ্রামটা উদযাপন করে থাকেন। এখন ক্রিসমাস, আমাদের এখানে খ্রিস্টান কেউ আছেন আমাদের এখানে? আমার মনে হয় সম্ভবত নাই। খ্রিস্টান কেউ আছেন? মেবি নাই, আমাদের গ্রুপে নাই মোস্ট প্রবাবলি। ক্রিসমাস সম্পর্কে কে বলতে চান? কেউ জানেন অন্য ধর্মের? আমাদের মুসলিমদের মধ্যে কেউ বা হিন্দুদের মধ্যে কেউ? স্যার ক্রিসমাস হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন, মানে ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেন স্যার সেটাকেই খ্রিস্টানরা মানে এই ওনাকেই স্যার খ্রিস্টানরা যীশু বলে, মানে আল্লাহর পুত্র স্যার, যেটা স্যার আপনি ভালোভাবেই জানেন এই ব্যাপারে, আমি আর ব্যাখ্যা করলাম না স্যার। এই সেই দিনটা উদযাপনের জন্যই 25শে ডিসেম্বর ওনারা প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা পালন করে, এবং ওই দিন স্যার এই বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান হয় খ্রিস্টানদের মধ্যে। এর মধ্যে স্যার ওই সান্টা ক্লজ মনে হয় আছে। ওকে, ভেরি গুড, ভালো বলেছেন, অলমোস্ট কভার হয়ে গিয়েছে। খেয়াল করি আমরা ক্রিসমাস, এটি খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব, যা প্রতি বছর 25শে ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে উদযাপন করা হয়। যীশু খ্রিস্টকে যিশুকে আমরা যাকে ঈসা আলাইহিস সালাম হিসাবে জানি, ওনারা ঈসা আলাইহিস সালামকে মনে করেন আল্লাহর পুত্র পালিত হয়, এবং খ্রিস্টান ধর্মের বিশ্বাস অনুযায়ী এই দিনে যীশু খ্রিস্টের পৃথিবীতে আগমন ঘটে। ক্রিসমাসের উদযাপন প্রথাগুলি বিভিন্ন সংস্কৃতিতে ভিন্ন হতে পারে, তবে সাধারণত এটি ঘর সাজানো, ক্রিসমাস ট্রি স্থাপন, অর্থাৎ একটা গাছের মতো রয়েছে, সো ক্রিসমাস ট্রি বলা হয় ওটাকে। ক্রিসমাস ট্রিটাকে ওই যে মরিচ বাতি বা ওই টাইপের আলো দিয়ে আলোকসজ্জা তারা কিন্তু খুব সুন্দরভাবে সাজায়। উপহার বিনিময়, গান গাওয়া, যেহেতু এটা আমরা বড়দিন হিসাবে জানি, ঠিক আছে, বড়দিন, খ্রিস্টানদের বড়দিন, গান গাওয়া এবং পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর মাধ্যমে পালিত হয়। এছাড়া অনেক দেশেই এই দিনে খ্রিস্টান গির্জায় বিশেষ প্রার্থনা ও ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ক্রিসমাসকে সাধারণত ভালোবাসা, দয়া ও শান্তির প্রতীক হিসেবে দেখা হয়। যে ক্রিসমাস, এর জন্য ওই ক্রিসমাস ট্রিটাকে তারা খুব সুন্দরভাবে সাজায়, এবং এটি অনেকের কাছে একটি আনন্দের, পারিবারিক ও দাতব্য কাজের সময়। এই যে ক্রিসমাস যে টাইমটা খ্রিস্টান ধর্মের যে বড় দিন, এই দিনটা তারা সারা বিশ্বে উদযাপিত হয়,
এছাড়া বাংলাদেশে আমি দেখেছি যে গাজীপুরের পানজোড়া বা এটাকে বলা হয় নাগরী পানজোড়া, এই কালীগঞ্জ থানার মধ্যে গাজীপুরে। ওখানে কিন্তু এই দিনটা খুবই বড়, মানে কি বলা যায়, এই বড়দিনটাকে খুব অন্যভাবে আর কি, ওদের এখানেও একটা তীর্থস্থান টাইপেরই হয়। বাংলাদেশের খ্রিস্টানদের আগমন কিন্তু প্রথমে এই গাজীপুরেই হয়েছিল, ওই নাগরী ওই এলাকায়। তো ওখানে একটা ওদের ই আছে, কেন্দ্র আছে, ওখানে সারা বাংলাদেশ থেকে মানুষ, আমাদের যেমন মুসলমানদের টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়, সেরকম অনেকটা কাইন্ড অফ ইজতেমার মতো প্রোগ্রাম তাদের হয় ওখানে। সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকেও অনেক ডেডিকেটেড পার্সনরা যায়, যে ওখানেও তাদের বক্তব্য শুনে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। এটা ক্রিসমাস ডেতেই মূলত এই প্রোগ্রাম হয়ে থাকে। ওকে, স্যার আমাদের এইখানে একটা স্থান তাহলে আছে, নইপাড়া নামক স্থান আছে, স্যার ওইখানেও মোটামুটি ভালো বড় করে এই অনুষ্ঠান হয় এই খ্রিস্টান বড়দিন। স্যার বাদুন নইপাড়া। হ্যাঁ, আপনাদের গাজীপুরে তো বেশ কয়েকটা মিশনারি মিশন আছে, যে তুমুলিয়া মিশন বা নাগরী মিশন বা পাঞ্জরা মিশন, যেটাই বলেন না কেন। এরকম গাজীপুরে তো খ্রিস্টানদের একটা, বাংলাদেশের বেশিরভাগ খ্রিস্টানদের একটা বড় অংশ কিন্তু গাজীপুরে অবস্থান। তো যে কারণে ওই দিকে এই প্রোগ্রাম গুলো হয়। স্বাভাবিকভাবে বাংলাদেশের খ্রিস্টান বা বৌদ্ধদের সংখ্যা তো তুলনামূলকভাবে কম আমাদের দেশে। তো দেখা যাবে অনেক উপজেলাতে একজনও নাই, ইভেন অনেক জেলাতে একজনও পাবেন না, এরকমও হতে পারে। আবার কিছু কিছু জায়গায় খ্রিস্টান কমিউনিটি, আপনার খ্রিস্টানরা যেভাবে থাকে, আমি যতটুকু জানি, বা আমারও অনেক খ্রিস্টান পরিচিত মানুষ আছে, তাদের সাথে কানেকশন রয়েছে। তো আমি যতটুকু বুঝি আর কি, তারা একটা কমিউনিটি, তারা কমিউনিটির মধ্যে থাকতে পছন্দ করে। মানে তারা তাদের যেখানে খ্রিস্টানদের বসবাস আছে, দেখবেন যে বেশিরভাগই খ্রিস্টান একটা কমিউনিটির মধ্যে বসবাস করে। তারা বাইরে আলাদা একা একা অন্য জায়গায় থাকতে পছন্দ করে না। তাদের তারা এমনি গভর্নমেন্ট বলতে তাদের অথরিটি থেকে তারা খুবই সাপোর্ট পায়, বিদেশ থেকে অনেক অনুদান পায়, বিদেশ থেকে অনেক সাহায্য সহযোগিতা পায়, যে কারণে তারা তাদের কমিউনিটিটাকে ছাড়তে চায় না। কমিউনিটির মধ্যে থাকলে তারা বেশি সুযোগ সুবিধা পায়। আরো সেফটি একটা ইস্যু থাকে, যে আমাদের দেশে খ্রিস্টানদের সংখ্যা কম, তো তারা চায় তাদের কমিউনিটির মধ্যে থাকতে। তো আজকে আমরা আলোচনা করলাম, আপনাদের থেকেও শুনলাম, আবার আমাদের যে স্লাইড গুলো দেখলাম, আমি এই পিডিএফটা এখনই দিয়ে দিব আপনাদের গ্রুপে। আজকে আমরা আলোচনা করলাম আমাদের ন্যাশনাল ডেস এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। আমি যদি এই সিলেবাসটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আমাদের এই সিলেবাসটা একটা লম্বা সিলেবাস রয়েছে, এই ন্যাশনাল ডেস এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। সো এই সিলেবাসে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ অনেকগুলা ব্যাপার আছে, যেটা আপনার অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার জানা দরকার। স্কাউটিং এন্ড গার্ল গাইড, যেটা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। জি স্যার দেখতে পাচ্ছি। একজন এসএমএস করেছেন, লিংক পাই নাই। উনি কোন গ্রুপে আছেন? ওকে, খেয়াল করেন, আমি এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ডেস এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস। এই 100 মার্কসের 50 মার্কস থিওরি এন্ড 50 মার্কস এটার প্র্যাকটিক্যাল। সো প্র্যাকটিক্যালে অনেক ইম্পর্টেন্ট আছে, যেটা আমাদের শেখাটা খুবই জরুরি। আমরা চেষ্টা করব যতটুকু পসিবল আমরা শিখব। আর এখানে দেখেন অবজার্ভিং ন্যাশনাল ডেজ, এটার মধ্যে আমরা অলমোস্ট এই সবগুলো আমরা কিন্তু করে ফেলেছি। এখন আমাদের বাকি আছে হিস্টোরি অফ স্কাউট মুভমেন্ট, ফান্ডামেন্টালস অফ স্কাউটিং,
স্কাউট প্রমিস, স্কাউট ল, স্কাউট মোটো, সাইন, স্যালুট, হ্যান্ডশেক, ইউনিফর্ম, ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেম, প্রেয়ার, মিউজিক, ট্রুপ মিটিং। স্কাউটের বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে। স্কাউট অর্গানাইজেশনাল নলেজ, স্ট্রাকচার এন্ড বাইরেও আছে রেড ক্রিসেন্ট সোসাইটি, ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট, পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ। এই টাইপের পয়েন্টগুলো এখানে আছে, একদম অনেকগুলা পয়েন্ট। আর এখানে প্র্যাকটিক্যালটা যদি দেখেন স্কাউটিং এর সিগন্যাল রয়েছে, এই যে কিভাবে বিভিন্ন রোপ যে আমরা বাঁধি, তো এখানে অনেকগুলা ল্যাশিং দেওয়া আছে, তো এই নট দেওয়া আছে অনেকগুলা নট ল্যাশিং, তো এগুলা কিন্তু আমাদের জানলে আমাদের সুবিধা হয়। অনেক সময় আমরা নিজের এলাকায় বা স্কুল বা বিভিন্ন জায়গাতে এই টাইপের অ্যাক্টিভিটিসে আমরা কিন্তু হেল্প করতে পারি। স্কাউটিং যারা করেছেন, এর মধ্যে কেউ কি স্কাউটিং করেছেন কখনো? আমাদের এখানে যারা আছেন কেউ কি কখনো স্কাউট করেছেন স্কুল বা কোথাও? হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে, কোনো ব্যাপার না। সো আমরা যদি এই রোপগুলা সুন্দরভাবে বাঁধাটা শিখতে পারি, তখন এটা দেখবেন যে ভালো লাগবে, যে বিভিন্ন স্টাইলের বাঁধা রয়েছে। তো আমরা এগুলা প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করব। আর এটার পাশাপাশি ফার্স্ট এইড আমরা এর আগেও পড়েছি। তারপরে স্কাউটিং এর একটা পার্ট হিসেবে রয়েছে আমাদের ফার্স্ট সেমিস্টারে, কিন্তু আমরা ফার্স্ট এইড পড়েছিলাম। হ্যাঁ, সাইন রয়েছে, ট্রি প্লান্টেশন, কিছু প্রোগ্রাম রয়েছে কিভাবে প্র্যাকটিক্যালি বৃক্ষরোপণ করতে হয়। আই হোপ এগুলো আপনারা পারেন অনেকগুলাই, বাট আমরা ইম্পর্টেন্ট থিং গুলো আমরা এই আমাদের এটা ছিল মূলত ন্যাশনাল ডেস এন্ড সোশ্যাল অ্যাক্টিভিটিস এই সাবজেক্টের অংশ। সো এখন কারোর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার, আমি স্যার 3টা ক্লাস মিস দিয়েছি। এখন স্যার আপনি একটু যদি বলে দিতেন অফিসে যে ক্লাসগুলো যেন ওই যে গ্রুপে দেওয়া হয়, তাহলে স্যার আমার সুবিধা হতো। ইনশাআল্লাহ। আচ্ছা, আর আপনারা টেনশন করবেন না, আমি আপনাদের একসাথে সবগুলা দিয়ে দেবো। এখন তো প্রত্যেকটা ক্লাসের পরে দিয়ে দিচ্ছি। সো আর একসাথে দিয়ে দিব, ওই একটার মধ্যে ওয়াল ইন অন করে